free radical substitution reaction মধ্যে এক নম্বর হচ্ছে তোমার নাইট্রোজেন অফ অ্যালকিন। দেখো আমরা এর আগে তোমার বেনজিনের নাইট্রেশন পড়েছিলাম। বেনজিনের নাইট্রেশনের ক্ষেত্রে কি কি রিয়েজেন্ট লাগবে ওখানে? H2SO4 আর HNO। তো যখন আমরা অ্যালকেনের নাইট্রেশন করব, তো অ্যালকেনের নাইট্রেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে টেম্পারেচারটা একটু বেশি লাগবে। তাহলে এখানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস লাগে, আর প্লাস হচ্ছে ভেপার অফ নাইট্রিক অ্যাসিড, ভেপার অফ HNO3। আর এর জন্য ক্রাইটেরিয়া হচ্ছে 2 নম্বরটা পয়েন্ট মনে রাখতে হবে যে যখন হচ্ছে তোমার অ্যালকেনের নাইট্রেশন করবে তখন তোমার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার্বন কার্বন বন্ডটাই ব্রেক করে গেছে। নরমালি নাইট্রেশনের ক্ষেত্রে কোন বন্ডটা ব্রেক করে? কার্বনের সঙ্গে হাইড্রোজেন, মানে কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে আমরা NO2 টাকে ওর জায়গায় সাবস্টিটিউট করি, ওই জন্য নাম হচ্ছে ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন। এখানে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বনও বন্ড ব্রেক করে, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ডও ব্রেক করে। বুঝতে পারলে? তাহলে ধরো একটা অ্যালকেন নিচ্ছি, তোমার 3 কার্বন একটা অ্যালকেন আছে, এটা তোমার হচ্ছে CH3, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3 আছে। আচ্ছা এর সঙ্গে যদি তুমি নাইট্রিক অ্যাসিড দাও বা ভেপার অফ নাইট্রিক অ্যাসিড HNO3 ইন 450 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু নাইট্রেশন অফ অ্যালকেনের ক্ষেত্রে তোমার টেম্পারেচারটা অনেক বেশি লাগে, ওই জন্য শুধু কার্বন হাইড্রোজেনের বন্ডের সঙ্গে সঙ্গে অনেক জায়গায় কার্বন কার্বন বন্ডটাও ব্রেক করে যাবে। তাহলে বল এখানে নাইট্রেশন অফ অ্যালকেন করলে কি কি প্রোডাক্ট পাবো? তাহলে এক নম্বর হচ্ছে প্রথম হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করব। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ড কত ডিগ্রি, এখানে রিঅ্যাকশন কার মাধ্যমে হচ্ছে? ফ্রি রেডিকালের মাধ্যমে। তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিকাল বেস স্টেবল না 1 ডিগ্রি? 2 ডিগ্রি। তাহলে আমরা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কোন বন্ডটা ব্রেক করব? এটা না এখানে, এখানে ব্রেক হবে। তাহলে এখানে প্রোডাক্টটা কি পাবো না CH3 CH CH3 NO2। বুঝতে পেরেছো? এখানে তোমার হচ্ছে NO2 ফ্রি রেডিকাল তৈরি হবে। যখন আমরা বেনজিনের নাইট্রেশন করছিলাম তখন NO2 কি তৈরি হচ্ছিল? NO2 প্লাস পাচ্ছিলাম না ইলেকট্রোফাইল, এখানে NO2 ফ্রি রেডিকাল তৈরি হয়। তো NO2 ফ্রি রেডিকাল তোমার হচ্ছে ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন করবে। তাহলে হয় এইখানে হাইড্রোজেন ব্রেক করতে পারে, না হলে এখানে, যেহেতু 2 ডিগ্রি হাইড্রোজেনটা বেশি স্টেবল, ওই জন্য তোমার প্রোডাক্টটা মিডলে পাবো। বুঝে গেল? আর কি বললাম, যেহেতু টেম্পারেচারটা অনেক বেশি দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন বন্ডই ব্রেক করবে। আচ্ছা তিনটে কার্বন আছে, তাহলে 3 কার্বনকে আমরা কি কি ভাবে ব্রেক করতে পারি? একটা হচ্ছে দুটো কার্বন আর একটা কার্বন। তাহলে যদি এখানে 2 কার্বনে ব্রেক হয় আর একটা এখানে একটা আলাদা কার্বন থাকে, তাহলে নরমাল এখান থেকে কি প্রোডাক্ট পাবো? CH3NO2, আর এখানে CH3 CH2। তাহলে এখানে দুটো সব প্রোডাক্টগুলোই পাবো। এক নম্বর হচ্ছে নরমালি ক্ষেত্রে যেমন প্রোডাক্ট হয় NO2 কে মিডিলে বসাবো। 2 নম্বর যদি কার্বন কার্বন বন্ড ব্রেক করে, তাহলে 2 কার্বন আর 1 কার্বনে ব্রেক করবে, তো দুটো কার্বনে ব্রেক করলে এখানে হবে NO2 আর ওখানে এখানে হবে। তো তিনটে প্রোডাক্ট পাবো নাইট্রেশন অফ অ্যালকেনের ক্ষেত্রে। বুঝতে পারলে? তাহলে নাইট্রেশন অফ বেনজিন কি টাইপের রিঅ্যাকশন ছিল? নাইট্রেশন অফ বেনজিন কি টাইপের রিঅ্যাকশন ছিল? ইলেক্ট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যাডিশন, ইলেক্ট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওখানে কার্বন হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে NO2 প্লাস ছিল না, আর এখানে নাইট্রেশন অফ অ্যালকিন কি টাইপের রিঅ্যাকশন? এটা ফ্রি রেডিকাল সাবস্টিটিউশন। তো এই ক্ষেত্রে মনে রাখবে যেহেতু টেম্পারেচার বেশি দেওয়া হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে যায়। লেখা হয়েছে? এটা লেখা হয়ে লিখবে সালফোনেশন অফ অ্যালকেন। এটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকেন। এটা হয়ে লিখবে সালফোনেশন অফ অ্যালকেন। তাহলে ধরো এরকম নাইট্রেশন দিয়ে দেবো, তো তোমাকে অপশনে 1 2 3 এন্ড অল অফ দিস থাকবে। তাহলে অ্যানসার কোনটা হবে? অল অফ দিস হবে। শুধুমাত্র এটা প্রোডাক্ট করবে না, কারণ এটা হাই টেম্পারেচার যদি এগুলো ব্রেক করে, কার্বন কার্বন বন্ড ব্রেক করে যেতে পারে। মেজরিটি প্রোডাক্ট অবশ্যই ওটা হবে। মেজরিটি প্রোডাক্ট নাই পাবো, এই প্রোডাক্টগুলো পাবো। বুঝলো? হাই টেম্পারেচার এই দুটো প্রোডাক্ট পাবো। হাই নাইট্রেশন অফ অ্যালকেন হাই টেম্পারেচারে করা হয়। মুছে দিয়ে এগুলো। হেডিং দাও সালফোনেশন অফ অ্যালকেন। সেখানে হচ্ছে তোমার সালফোনেশন অফ অ্যালকেন, দুটো হচ্ছে সালফোনেশন অফ অ্যালকেন।
সালফোনেশন অফ অ্যালকেন। সালফোনেশন অফ অ্যালকেনের ক্ষেত্রে দুটো পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে সেই অ্যালকেনের আমি সালফোনেশন করতে পারবো যাদের ক্ষেত্রে নাম্বার অফ কার্বন কত আছে, মিনিমাম 6টা কার্বন থাকতে হবে, মানে মিনিমাম 6টা বা তার থেকে বেশি যদি কার্বন থাকে তাহলে সেই অ্যালকেনের আমরা সালফোনেশন করতে পারবো। তাহলে হচ্ছে মিনিমাম ফর 6 কার্বন অ্যালকেন, এটা এক নম্বর। আর দুই নম্বর যদি কোনো ধরো অ্যালকেন আছে যেখানে 6টা কার্বন নেই তারও সালফোনেশন করতে পারবো যদি সেখানে 3 ডিগ্রি হাইড্রোজেন। এক নম্বর হচ্ছে যদি মিনিমাম 6 কার্বন অ্যালকেন হয়, দুই নম্বর ইফ 3 ডিগ্রি হাইড্রোজেন প্রেজেন্ট। যেমন ধরো এখানে একটা অ্যালকেন আছে CH3 এই হাইড্রোজেন, এখানে সালফোনেশন করতে বলেছে H2SO4। আচ্ছা H2SO4 থেকে আমরা কি কি পাবো, SO3 পাবো, SO3 ফ্রি রেডিক্যাল তৈরি হবে এখান থেকে। তাহলে এখানে দেখো 6টা কার্বন আছে, কটা কার্বন আছে 1 2 3 4, তাহলে 4 কার্বনে তো সালফোনেশন হয় না, এখানে হাইড্রোজেন কত ডিগ্রি আছে 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি হাইড্রোজেনের জন্য এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট কে করবে SO3, তাহলে এখানে প্রোডাক্ট পাবো এই যে বলো SO3H তৈরি হবে লাস্টে, কিন্তু ফ্রি রেডিক্যাল কোনটা পাবো SO3 না, ওখানে কি পেতাম SO3 মাইনাস, SO3 মাইনাস থেকে HSO3 রিং থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিতে হবে, এখানে হবে তোমার এখানে CH3 SO3H। তাহলে যদি যেখানে 6 কার্বন আছে সেখানে তো নরমালি সালফোনেশন হবে, যেখানে 6 কার্বন নেই যেখানে 6 থেকে 4টে কার্বন আছে কিন্তু এখানেও সালফোনেশন হচ্ছে কেন, কারণ এখানে 3 ডিগ্রি হাইড্রোজেন, তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেনটার জন্য এখানে সালফোনেশন হচ্ছে। বুঝতে পারলাম, বুঝতে পেরেছো? তাহলে এটাও তোমার হচ্ছে অ্যালকেনের একটা রিঅ্যাকশন, সালফোনেশন থ্রু ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যেহেতু হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে ফ্রি রেডিক্যাল এসছে SO3, ওই জন্য নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনগুলো অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আছে বলে বলা আছে। 3 নম্বর হেডিং দেবে অক্টেন নাম্বার, যা যা লেখা হয়েছে অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার কাকে বলে কি জানো? মানে যে কোনো ফুয়েলের ক্ষেত্রে তার এফিসিয়েন্সি কিসের মাধ্যমে ডিফাইন করা হয়, অক্টেন নাম্বারের মধ্যে দিয়ে। মানে যে ফুয়েলের অক্টেন নাম্বার যত বেশি সেই ফুয়েলের এফিসিয়েন্সি কি তত বেশি হয়। তাহলে অক্টেন নাম্বার ডেফিনিশন কি হবে, তাহলে অক্টেন নাম্বারটা অ্যাকচুয়ালি তোমার আইসো অক্টেন আর নিওপেন্টেন এর যে মিক্সচার আছে তার মধ্যে যত পার্সেন্ট আইসো অক্টেন আছে সেটা হচ্ছে তার অক্টেন নাম্বার। যদি ধরো একটা তোমার মিক্সচার আছে সেখানে বলা আছে যে 70% আইসো অক্টেন আছে আর 30% আছে তোমার হচ্ছে নিওপেন্টেন, তো তার অক্টেন নাম্বার কত হবে, অক্টেন নাম্বার 70। মানে কোন একটা মিক্সচারের মধ্যে নিওপেন্টেন আইসো অক্টেন আছে তাহলে তার মিক্সচারে আইসো অক্টেন যত পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে তার অক্টেন নাম্বার। এখানে কি বললাম যে 70% আইসো অক্টেন আছে ইন আ মিক্সচার অফ 100% আইসো অক্টেন আর নিওপেন্টেন, তো 30% নিওপেন্টেন বাকি নিওপেন্টেন থাকবে, তো 70% আইসো অক্টেন মানে তার অক্টেন নাম্বার কত হবে 70। আর আইসো অক্টেন তোমার কি কিভাবে বাড়ানো হয় দেখো, তোমাদের এতে রিঅ্যাকশন দেওয়া আছে কেমিস্ট্রি ক্ষেত্রে কি দেওয়া আছে, প্রথম আছে দেখবে অ্যারোমেটাইজেশন। অ্যাটোমেটাইজেশন মানে কোন একটা নরমাল একটা চেনের কার্বন আছে, কার্বন চেন দেওয়া আছে, তাকে আমরা যদি L2O3 CrO3 দিই মানে অ্যালুমিনিয়াম ক্রোমেট দিই তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যারোমেটিক রিঙে কনভার্ট হয়ে যাবে। তাহলে অ্যারোমেটাইজেশন করলে আমাদের কি হয় অক্টেন নাম্বার বাড়ে। দুই নম্বর হচ্ছে যদি আমরা ব্রাঞ্চিং করতে পারি, ব্রাঞ্চিং মানে হচ্ছে আইসোমারাইজেশন। আচ্ছা ব্রাঞ্চিং করলে কেন অক্টেন নাম্বার বাড়বে বলো তো? কোন হাইড্রোকার্বনের ব্রাঞ্চিং যত বেশি হয় তার বয়লিং পয়েন্ট কমে না বাড়ে, বয়লিং পয়েন্ট কমে। আচ্ছা বয়লিং পয়েন্ট যদি কমে যায়, যে 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 এলিমেন্টের বয়লিং পয়েন্ট যত কম সে তাড়াতাড়ি কি হবে ইভাপোরেট হবে, তাই তো? আর যত তাড়াতাড়ি ইভাপোরেট হবে তার ফুয়েল এফিসিয়েন্সি কি হবে, কারণ ফুয়েল এফিসিয়েন্সি কাকে বলে, মানে কোন ফুয়েল যত তাড়াতাড়ি তোমার হচ্ছে আমাকে একটা ইঞ্জিন চলতে কি আমরা ফুয়েল ডিজেল পেট্রোল ইউজ করছি, তাহলে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে তাকে হিট করা হচ্ছে না ভেপারাইজ করা হচ্ছে, ভেপারাইজ করে সেই ইঞ্জিনটাকে চালাচ্ছে। তাহলে ফুয়েল এফিসিয়েন্সি কখন বাড়বে, যে যত তাড়াতাড়ি ভেপারাইজ হবে না লেটে ভেপারাইজ হবে, যত তাড়াতাড়ি ভেপারাইজ হবে। তাহলে যত ব্রাঞ্চিং বাড়ছে বয়লিং পয়েন্ট তোমার কমে যাচ্ছে, আর বয়লিং পয়েন্ট যত কমছে তত তার ফুয়েল এফিসিয়েন্সি বাড়ছে। বুঝতে পারলো? তাহলে 3 নম্বর হেডিংটা অক্টেন নাম্বার, 3 নম্বর লেখো অক্টেন নাম্বার। আচ্ছা অক্টেন নাম্বারের ক্ষেত্রে তাহলে প্রথম কি বললাম, ইফ defines the
efficiency of any fuel তাহলে যে কোনো ফুয়েলের এফিসিয়েন্সি কে ডিফাইন করে অক্টেন নাম্বার 2 নম্বর কি বললাম যে in a mixture of isooctane and neopentane the percentage of isooctane is defined as octane number তাহলে in a mixture of isooctane and neopentane the percentage of isooctane is defined as octane number যদি এখানে বললাম যে 70% তোমার isooctane আছে তাহলে বাকিটা 30% কি থাকবে নিওপেন্টেন তাহলে তার অক্টেন নাম্বার কত হবে তাহলে অক্টেন নাম্বার হচ্ছে 70 অক্টেন নাম্বার হচ্ছে 70 বুঝতে পারলাম তাহলে কোন একটা আইসোকটেন বা নিওপেন্টেনের মিক্সচারে আইসোকটেন যতটা আছে সেটা হচ্ছে তার অক্টেন নাম্বার আচ্ছা এবার তাহলে আইসোকটেন কি কিভাবে বাড়াতে পারি বা অক্টেন নাম্বার কি কিভাবে বাড়াতে পারি 3 নম্বর হচ্ছে টু ইনক্রিজ অক্টেন নাম্বার ফার্স্ট এক নম্বর প্রসেসের নাম কি বললাম অ্যারোমেটাইজেশন তাহলে যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড নন অ্যারোমেটিক কম্পাউন্ডের থেকে তার অক্টেন নাম্বার কি হচ্ছে বেশি হয় তাহলে মনে রাখবে যে অ্যারোমেটিক কম্পাউন্ডের অক্টেন নাম্বার নন অ্যারোমেটিক কম্পাউন্ডের থেকে বেশি হবে তাহলে অ্যারোমেটাইজেশন প্রথম এক নম্বর প্রসেস হচ্ছে অ্যারোমেটাইজেশন আচ্ছা 2 নম্বর প্রসেসের নাম কি বললাম আইসোমারাইজেশন ধরো নরমাল একটা তোমার 4 কার্বনের একটা রিং দেওয়া আছে বা 5 কার্বনের রিং দেওয়া আছে তুমি যখন তার আইসোমার বানাবে তখন এই যে 3 কার্বন ধরো মেইন রিং এ রাখলে আর দুটো কার্বন কি করবে সাইড চেন বসিয়ে দেবে আর তার ব্রাঞ্চিং কি হচ্ছে বাড়ছে তাহলে অ্যাকচুয়ালি আইসোমারাইজেশন করলে আমার কি ব্রাঞ্চিং বাড়ে আর ব্রাঞ্চিং বাড়লে তার অক্টেন নাম্বারও বাড়বে তাহলে 2 নম্বর হচ্ছে তোমার আইসোমারাইজেশন 3 নম্বর আর কিভাবে বাড়ানো যেতে পারে বলো অক্টেন নাম্বার ধরো কোন একটা হাইড্রোকার্বন তারা একটা লং চেন তৈরি করে আছে যদি তাকে তুমি ছোট ছোট চেনে ভেঙে দিতে পারো তাহলে তার অক্টেন নাম্বার বাড়বে না কমে যাবে বাড়বে তাহলে 3 নম্বর কি হচ্ছে ক্র্যাকিং মানে কোন একটা বড় হাইড্রোকার্বন আছে তাকে তুমি ছোট ছোট পার্টে ভাঙলে তাই ক্র্যাকিং করতে গেলে টেম্পারেচার লাগবে পাইরোলাইসিস যেটা নাম হচ্ছে রিঅ্যাকশন নাম হচ্ছে পাইরোলাইসিস তাহলে এখানে কি করায় না আমার টেম্পারেচার দেওয়া হয় কিন্তু কোনো অক্সিজেন থাকে না তাহলে ইন অ্যাবসেন্স অফ এয়ার কেন অক্সিজেন দেওয়া হয় না বলো তো অক্সিজেন দিলে কম্বাসন হয়ে যেতে পারে নাহলে অক্সিডেশন হয়ে যেতে পারে ওই জন্য ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন শুধুমাত্র হিট করা হয় তাহলে পাইরোলাইসিস হয়ে যাবে আর পাইরোলাইসিস হলে কি হবে একটা লং চেন হাইড্রোকার্বন গুলো ছোট ছোট পার্টে ভেঙে যাবে তাহলে তার অক্টেন নাম্বার কি হবে তাহলে 3 নম্বর কি লিখবো পাইরোলাইসিস তাহলে পাইরোলাইসিস বলে লিখো পাইরোলাইসিস in absence of oxygen বুঝলে হেডিং দাও ফার্স্ট হচ্ছে অ্যারোমেটাইজেশন প্রথম হেডিং দাও অ্যারোমেটাইজেশন বুঝলো হ্যাঁ তাহলে ফার্স্টে এক নম্বর লেখো অ্যারোমেটাইজেশন তাহলে অ্যারোমেটাইজেশনের ক্ষেত্রে আমার কি রিয়েজেন্ট লাগে না এখানে হচ্ছে রিয়েজেন্ট হিসেবে লাগবে হচ্ছে অ্যালুমিনোক্রোমেট অ্যালুমিনোক্রোমেট মানে কি Al2O3 আর CrO3 এটা হচ্ছে তোমার অ্যালুমিনোক্রোমেট আর টেম্পারেচার হচ্ছে 500 টু 600 ডিগ্রি সেলসিয়াস তাহলে আর একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে যে 2 নম্বর হচ্ছে তোমার মিনিমাম 6 কার্বন চেন রিকোয়ার্ড তাহলে মিনিমাম কটা কার্বন লাগবে চেনের মধ্যে 6টা কার্বন তাহলে একটা মিনিমাম অ্যারোমেটিক রিং কোনটা পাচ্ছি আমরা বেঞ্জিন মিনিমাম 6টা কার্বন না হলে তো অ্যারোমেটাইজেশন করা পসিবল না তাহলে তোমার এই রিএজেন্টটা লাগবে অ্যালুমিনো ক্রোমেট
ফাইবার যদি এই রিজন দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট অ্যারোমেটাইজেশন করে দেবে। তো দেখো एग्जांपल দেখো, তাহলে ফার্স্ট ধর এখানে তোমার n হেক্সেন দেওয়া আছে। আচ্ছা n হেক্সেন কে যদি আমরা Al2O3 CrO3 হিট করি 500 টু 600 ডিগ্রি সেলসিয়াস, তাহলে n হেক্সেন থেকে কিছু কনভার্ট হয়ে যাবে। n হেক্সেনে অ্যারোমেটিক কি কম্পাউন্ড? বেনজিন, 6টা কার্বন আছে, তাহলে এখান থেকে তোমার হচ্ছে বেনজিন হয়ে যাবে। আর যদি এখানে n হেপ্টেন থাকে তাহলে কি হবে বলো? n হেপ্টেন থাকলে সেম যদি রিএজেন্ট দিই তাহলে টলুইন হয়ে যাবে। একটা কার্বন বেশি আছে মানে অ্যারোমেটিকের বাইরে রেখে দেবো সেটাকে। তাহলে হচ্ছে এখানে 6 কার্বনের একটা রিং বেনজিন আর তার বাইরে হচ্ছে CH, তাহলে হচ্ছে তোমার অ্যারোমেটাইজেশন। বুঝতে পেরেছো সবাই? তো n হেক্সেন আর 6টা কার্বন আছে, একটা লং চেইন ছিল, এটাকে যদি আমরা Al2O3 CrO3 দিয়ে হিট করি অ্যালুমিনিয়াম ক্রোমেট দিয়ে, তাহলে বেনজিনে কনভার্ট হয়ে যাবে, অ্যারোমেটিক রিং হয়ে যাবে। এখানেও তোমার এই অ্যারোমেটিক রিং কটা? 7টা কার্বন, তো 6 আর একটা 7টা কার্বন। n অক্টেন হলে তাহলে আর দুটো CH3, দুটো CH3 তুমি যেখানে খুশি দিতে পারো, একই সঙ্গে রাখতে পারো বা রিং আলাদা আলাদা পজিশনে হতে পারে, মোর দেন 1 করে তোমরা পাবে। বুঝলে? মানে তোমার যত কার্বন সংখ্যা বাড়বে একটা বেসিক রিং হবে বেনজিন। হ্যাঁ, এবারে যদি ধরো 12টা কার্বন আছে তাহলে কি করবে? তাহলে দুটো বেনজিনে এই হয়ে যাবে। মানে যেখানে তোমার হচ্ছে অ্যারোমেটিক রিং দুটো করা পসিবল ততদূর পর্যন্ত হলে দুটো রিং করে দেবে, যখন হচ্ছে না তখন একটা রিং আর তার বাইরে যেগুলো অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা এরপরে এটার পরে কি লিখবে তাহলে? আইসোমারাইজেশন। এরপর হেডিং দাও আইসোমারাইজেশন। তাহলে কি 10টা থেকে অপশন থেকে 10টা মানে অ্যারোমেটিক তো করা যাবে। অ্যারোমেটিক করা যাবে তো 6 আর 5 একটা রিং দিলে 4টে হয়ে যাবে অ্যারোমেটিক। আর সেকেন্ড হেডিং দাও তোমার হচ্ছে আইসোমারাইজেশন। মুছে দিই এটা। সেটা হচ্ছে আইসোমারাইজেশন। আচ্ছা ফার্স্টে কি বললাম যে যখন আমরা কোনো কিছু আইসোমার তৈরি করব তখন ব্রাঞ্চিং কি হচ্ছে বলো? ব্রাঞ্চিং বাড়ছে, ঠিক? আইসোমার করলে তোমার হচ্ছে ব্রাঞ্চিং বাড়ছে। আচ্ছা যখন ব্রাঞ্চিং করছে তখন বয়লিং পয়েন্ট কি হচ্ছে? বয়লিং পয়েন্ট কমে যাচ্ছে। আচ্ছা বয়লিং পয়েন্ট যখন কমে যাচ্ছে তখন সে তাড়াতাড়ি ভেপারাইজ হবে, তাই তো? বয়লিং পয়েন্ট কম মানে কি? যার বয়লিং পয়েন্ট কম তুমি তাকে তাড়াতাড়ি ভেপারাইজ করতে পারবে, তাহলে ভেপারাইজেশন কি হচ্ছে? ফাস্ট হচ্ছে। বয়লিং কেন কমবে না? বয়লিং কেন কমে? এটা হাইড্রোকার্বন পড়াইনি তোমাদের? যত কম্পাউন্ডের ব্রাঞ্চিং যত বাড়ে ততটা কি হয়? এ পড়েছো? হ্যান্ডেল ফোর্স পড়েছো? হ্যান্ডেল ফোর্স কি হয়ে যায়? কমে যায়। যত সারফেস এরিয়া বেশি জুড়ে থাকবে হ্যান্ডেল ফোর্স কমে যাবে, তখন কি বয়লিং পয়েন্ট কমে যাবে। তাহলে বয়লিং পয়েন্ট কমলে তোমার ভেপারাইজেশন কি হচ্ছে? বাড়ছে। তাহলে ভেপারাইজেশন বাড়ছে। আচ্ছা আমরা তো ফুয়েলের এটাই চাই যে খুব তাড়াতাড়ি অল্প হিট করে তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যায়, তাহলে তার ভেপারাইজেশন বাড়ছে আর ফুয়েল এফিসিয়েন্সি কি হচ্ছে? বাড়ছে। আর ফুয়েল এফিসিয়েন্সি বাড়ছে মানে তো অক্টেন নাম্বার বাড়ছে। ফুয়েল এফিসিয়েন্সি ইনক্রিজ করছে। বুঝতে পারলে? তাহলে হচ্ছে আইসোমারাইজেশন। এবার রিএজেন্ট কি লাগে? না রিএজেন্ট লাগে হচ্ছে তোমার AlCl3 HCl। তাহলে যখন কোনো দেখবে কোনো অ্যালকেন দেওয়া আছে, অ্যালকেনের সঙ্গে যদি AlCl3 HCl দেয় কি করবে তোমরা? আইসোমারাইজেশন করে দেবে। তাহলে এখানে তোমরা ধরো 1 2 3 4 কার্বনের রিং আছে, 4 কার্বনের রিংকে তোমরা এখানে AlCl3 HCl। আচ্ছা এর আইসোমার কি তৈরি হতে পারে? এবার একটা 3 কার্বনের রিং মিডিলে একটা কার্বন দিয়ে দাও, আইসোমার নটা। তাহলে এটা এখানে 4 কার্বন রিং ছিল, এখানে 3 কার্বনের রিং মিডিলে একটা কার্বন দিয়ে দাও, তাহলে আইসোমার তৈরি হবে। তাহলে AlCl3 ব্রাঞ্চিং হলো না? তো ওর থেকে ব্রাঞ্চ বেশি, তো ব্রাঞ্চ বেশি মানে আমার ব্রাঞ্চ তো বেশি দরকার ছিল। তাহলে এখানে 5 কার্বনের রিং আছে 2 3 4 5, তাহলে AlCl3 HCl দিলে কি কি প্রোডাক্ট পেতে পারি বলো? তাহলে একটা আরেকটা কার্বন কই ওর উপরে দিয়ে দেবো, তাহলে এটা হতে পারে দেখো। আচ্ছা আর কোন আইসোমার পসিবল দেখো তো? আর কিছু পসিবল? না, এখান থেকে এটাও বানাতে পারবে, এটা বলছো? এটা হতে পারে না? চার কার্বন রিং আছে, এটা একটা আইসোমার হতে পারে। তাহলে এটা হচ্ছে আইসোমারাইজেশন, মানে কোন অ্যালকেনের সঙ্গে যদি আমরা AlCl3 HCl দিই, AlCl3 HCl দিই, তাহলে সেখান থেকে আমরা তার আইসোমার গুলো পাবো। তো আইসোমার পাওয়ার পরে আমার লাভ হচ্ছে তার অক্টেন নম্বরটা বাড়ছে। 3 নম্বর হচ্ছে পাইরোলাইসিস, লেখা হয়ে গেছে?
কার্বন দিলে 6 কার্বন একই সঙ্গে সব রকম প্রোডাক্ট দেখাবে, শুধু একটা প্রোডাক্ট দেখাবে। একই সাথে সব রকম প্রোডাক্ট এবার এখানে আবার তো কোনো মেজর মাইনর বলে কিছু নেই না, এটা সব প্রোডাক্ট গুলোই পাবো। তো এখানে তোমার মেইন যেটা মনে রাখতে হবে রিএজেন্ট গুলো, তোমাকে কোশ্চেনে হয়তো একটা রিঅ্যাকশন দিয়ে এই রিএজেন্ট দিয়ে দেবে, তাহলে এই রিএজেন্ট দিলে তো মাথায় রাখতে হবে যে এটা দিলে আইসোমারাইজেশন আমি করব। Al2O3 CrO3 অ্যালুমিনিয়াম ক্রোমেট দিলাম তো অ্যারোমাটাইজেশন করব, এটাই মাথায় রাখলাম। এখানে তো তোমার অক্টেন নাম্বার বাড়ানোর জন্য এটা সেটা তো দেবে না, ওইগুলো জিজ্ঞেস করবে না, তোমাকে এই রিএজেন্ট দিয়ে দেবে তার প্রোডাক্টটা লিখতে বলবে, তাহলে ওটা মাথায় রাখতে হবে যে এই রিএজেন্ট দিলে তোমাকে হচ্ছে তার আইসোমার লিখতে হবে। বুঝতে পারলে? বুঝে দিয়ে গেলো। লাস্ট কি বললাম? পাইরোলাইসিস। 3 নম্বর হচ্ছে পাইরোলাইসিস। এর নাম পাইরোলাইসিস। পাইরোলাইসিস মানে কি? পাইরোলাইসিস মানে ভাঙা, মানে কোন একটা লং চেনের হাইড্রোকার্বন থাকবে তাকে ছোট ছোট পার্টে ভেঙে দেবো। ছোট পার্টে ভাঙলে কি লাভ হবে? তার বয়লিং পয়েন্ট কমে যাবে। কোনো বড় জিনিসকে একসাথে ভাঙতে যত হিট লাগবে, ছোট জিনিসকে ভাঙতে টেম্পারেচার কম লাগবে, তাহলে তার বয়লিং পয়েন্ট কমে গেল। বয়লিং পয়েন্ট কমে যাওয়া মানে কোয়েলের ডিসেন্সি বেড়ে গেল। তাহলে পাইরোলাইসিসের জন্য আমার রিএজেন্ট বলতে এখানে হচ্ছে শুধুমাত্র হিট লাগবে। কোন কোন বই দেওয়া আছে 500 দেওয়া আছে, কোন কোন 650 দেওয়া আছে, তো ওটা কোনো ব্যাপার নয়, মানে একটু বেশি লাগে 500 650 ডিগ্রি সেলসিয়াস। আর ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, আমাদের এখানে 4 কার্বনের একটা কম্পাউন্ড দিয়েছে বা 3 কার্বন দিয়ে দেখো, আর 3 কার্বনকে তুমি যদি হিট দাও শুধু ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, তাহলে এটা কিভাবে ভাঙতে পারবে? 3 কার্বন কিভাবে ভাঙা যায়? 2 কার্বন আর 1 কার্বন, তাই তো? আর এখান থেকে তোমার হচ্ছে 2 কার্বনের একটা কম্পাউন্ড হতে পারে, প্লাস একটা 1 কার্বনের কম্পাউন্ড কি হতে পারে? মিথেন হতে পারে। প্লাস এখান থেকে ভাঙছে হাইড্রোজেন গুলো ভেঙে দিচ্ছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন আমরা পেতে পারি। প্লাস দেখো এখান থেকে ভাঙার পর যদি সেখানে আনস্যাচুরেশন তৈরি করি, মানে আরো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা বানাচ্ছি, তাহলে ধরো এগুলোকে করে নেওয়ার পর আরো হাইড্রোজেন তুই বের করে নিচ্ছ এখান থেকে, তাহলে এটা পেতে পারি না? অ্যালকিনও তো পেতে পারি, তুই যত হাইড্রোজেন বের করবে অ্যালকিন, আরটা বের করলে অ্যালকাইন। বুঝলো? যদি 4 কার্বন থাকে 1 2 3 4, তাহলে কি পাবো? 4 কার্বনকে কি কিভাবে ভাঙতে পারবো বলো? 2 2 2 মানে এক 2 এ ভাঙবো আর একটা 3 একে ভাঙতে আছে, তাহলে 2 দিয়ে ভাঙলে এটা পেতে পারি। আর এই ডবল হবে, এই ডবল হবে, তাহলে এখান থেকে আবার এই অ্যালকিন পেতে পারি। আর কি হতে পারে? 3 কার্বন 1 কার্বন, তাহলে 3 কার্বন আর 1 কার্বনের কি মিথেন, প্লাস তার সঙ্গে হাইড্রোজেন পাবো। আর এই 3 কার্বনের মধ্যে আবার আনস্যাচুরেশন আমরা আনতে পারি হাইড্রোজেন বের করে, তাহলে সেখান থেকে কি হবে? এটা হতে পারে। এতগুলো কম্পাউন্ড কিন্তু আমরা পেতে পারি পাইরোলাইসিস করে দাও। না অ্যালকিন পর্যন্ত হয়, অ্যালকিন পর্যন্ত, অ্যালকেন হবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন বের করলে অ্যালকিন, দেখো 2 2 এ হলো, তো 2 এর পর আবার থেকে হাইড্রোজেন বের করে নিলাম অ্যালকিন। এখানে হচ্ছে 3 একে হয়েছে, আবার 3 থেকে যদি হাইড্রোজেন বের করি আবার তোমার হচ্ছে অ্যালকিন। তাহলে পাইরোলাইসিস করে আমরা এতগুলো বানাতে পারি। তাহলে আমাদের মেইন কি এখান থেকে অক্টেন নাম্বার বাড়াচ্ছি আমরা তিনটা প্রসেসের মধ্যে। বুঝে গেল? লেখা হয়ে গেল? যেটা হয়ে গেলে হেডিং দেবে উডস রিঅ্যাকশন, রিলিজ লেখা হবে। ওকে মুছে দিই, দেখো উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশন নাম শুনেছো তো? ও কি টাইপের রিঅ্যাকশন? এটা পিরিয়ডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, পিরিয়ডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে উডস রিঅ্যাকশন, তাহলে উডস রিঅ্যাকশন রিএজেন্ট কি কি লাগে কে বলতে পারবে? তাহলে এখানে ফার্স্ট হচ্ছে তোমার একটা অ্যালকিন হ্যালাইড লাগে RX, অ্যালকেন থাকবে আর তার সঙ্গে যে কোনো একটা হ্যালোজেন অ্যাটাচ থাকবে RX, আর কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম মেটাল নিলে হবে। সোডিয়াম মেটালের কাজ কি এখানে? সালফেট এটাকে বাড়ানো আর কার্বন সংখ্যা বাড়ে। অ্যাকচুয়ালি ওটা তোমার ইলেকট্রন দিয়ে দেয়। সোডিয়াম হচ্ছে মেন কাজ হচ্ছে ওটা ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যায়, ওই ইলেকট্রনটা কাকে দেয়? অ্যালকেনকে দেয়। বুঝতে পেরেছো? তাহলে এখানে লাগবে তোমার হচ্ছে রিএজেন্ট হিসাবে অ্যালকিন হ্যালাইড, যে কোনো হ্যালোজেন হতে পারে, তাহলে এখানে RH নিলাম আর প্লাস হচ্ছে
সোডিয়াম, বা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও নিয়ে যেতে পারে। বুঝলে ফার্স্ট কি হবে, প্রথম দেখো এখানে সোডিয়াম যে মেটালটা আছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়ে গেল। আচ্ছা এই যে ইলেকট্রনটা কার কাছে যাবে, অ্যালকেনের কাছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি অ্যালকেন যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এখান থেকে কি পাবো বলো হয়ে গেলে একটা ফ্রি রেডিকাল আর x মাইনাস। বুঝতে পেরে যাবো এ কিন্তু যদি এই বন্ড এখানে উঠে যেত আর প্লাস হয়ে যেত না, কিন্তু আর প্লাস হচ্ছে না কারণ এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে আর ফ্রি রেডিকাল তৈরি হচ্ছে আর একটা x মাইনাস। এরপর হচ্ছে তোমার দুটো ফ্রি রেডিকাল পাশাপাশি যুক্ত হয়ে যাবে, মানে আর একটা ফ্রি রেডিকাল আছে আর ধরো পাশে আবার একটা আরx ছিল, তাহলে এখানে যদি এটা হয় যে তোমার এই যে ইলেকট্রনটা আছে এখানে যদি এরা নিজেদের মধ্যে ফ্রি রেডিকাল তৈরি করে তাহলে এর কাছে একটা ফ্রি রেডিকাল এর কাছে একটা ফ্রি রেডিকাল, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমরা আবার পেয়ে যাবো। তাহলে আলটিমেট আমাকে এটাই বানাতে হবে, এটা হচ্ছে প্রোটন অ্যালকেন। বুঝতে পারলে, তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে ওই রিঅ্যাকশনের ক্ষেত্রে, এক নম্বর হচ্ছে এটা ফ্রি রেডিকাল রিঅ্যাকশনের মাধ্যমে হয় আর দুই নম্বর হচ্ছে এটা অ্যালকেন তৈরি করে। মানে মেন তোমাকে একটা রিএজেন্ট দিয়ে দেবে, তোমাকে প্রোডাক্ট লিখতে হবে, তোমাকে বলে দেবে যে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড দিয়ে দিলা সোডিয়াম মেটাল দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে প্রোডাক্ট লিখতে হবে। কি করবে, যে দুটো অ্যালকেল আছে তাকে আমরা যোগ করে দেবো, যে দুটো একই ধর আরএক্স আছে এই যে আর গ্রুপ যেটা দেওয়া থাকবে, যদি মিথেন থাকে CH3 মিথাইল থাকে দুটো CH3 কে অ্যাড করব, যদি ইথাইল থাকে দুটো ইথাইল কে অ্যাড করে দেবো, যদি প্রোপাইল থাকে দুটো প্রোপাইল কে অ্যাড করে দেবো, আর কিছু মনে রাখতে হবে। এবার এখানে সোডিয়াম কি হিসাবে কাজ করে না, সোডিয়াম হচ্ছে ইলেকট্রন হোল্ডার, দেখতে পাচ্ছ সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস হয়ে গেছে, আর এখানে তোমার হচ্ছে আর কে দিয়ে দিয়েছে, তবে আর থেকে আবার আর ফ্রি রেডিকাল, আর ফ্রি রেডিকাল গুলো যুক্ত হয়ে গিয়ে অ্যালকেন তৈরি করে দেবে। বুঝতে পেরেছো? বা দেখো অনেক জায়গায় এই মেকানিজমটাও দেখতে পাবে, এখানে হচ্ছে ধরো দুটো সোডিয়াম যদি থাকে আর দুটো সোডিয়াম দুটো ইলেকট্রন দিলে কি তৈরি হবে, দুটো সোডিয়াম প্লাস তৈরি হয়ে গেল। আর যেখানে আরএক্স যেটা দেখছিলাম ওখানে দেখছিলাম দুটো ইলেকট্রন দিচ্ছিল, এখানে ধরো ওখানে একটা ইলেকট্রন দিচ্ছিল, এখানে যদি দুটো দেয় তাহলে কি পাবো এখান থেকে আর মাইনাস আর x মাইনাস, আরো মাইনাস তৈরি করে নিল না। এরপর এখানে আরএক্স তো আরো আছে, তো আর কি করবে এখানে অ্যাটাক করবে এবং ভেঙে চলে যাবে, তাহলে আর তৈরি হবে। কিন্তু আমরা বেশি প্রায়োরিটি এটাকে দিই যেহেতু রিঅ্যাকশনটা ফ্রি রেডিকাল, তাহলে ফ্রি রেডিকাল লাগবে, ফ্রি রেডিকাল তৈরি হবে। মেকানিজম যদি না মনে থাকে কি করবে, দুটো অ্যালকেন গ্রুপকে পাশাপাশি যুক্ত করে দেবে। তাহলে এখানে ধরো তোমার CH3 CH2 Cl দেওয়া আছে, আমার রিঅ্যাকশনে দিয়েছে যে সোডিয়াম আছে, তাহলে কি প্রোডাক্ট লিখবে, কি বলেছিলাম যে যে অ্যালকেন গ্রুপটা আছে সেটা দুবার যোগ করে দেবো, তাহলে এখান থেকে তোমার CH3 CH2 CH2 বুঝতে পেরেছো। আর এখানে ক্লোরিন ক্লোরিন কি প্রোডাক্ট লিখে তো সোডিয়াম দেওয়া আছে, প্রোডাক্ট দেখো কি প্রোডাক্ট নরমাল হয়ে যাবে। এই তো এখানে ক্লোরিন বেরিয়ে গেল একটা ফ্রি রেডিকাল, ক্লোরিন বেরিয়ে গেল ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকালটা নিজেদের মধ্যে বন্ড বানিয়ে নেবে, তাহলে এখানে কি পাবো বন্ড নেবে। বুঝতে পেরেছো, এদিকেরটা লেখা আছে কি বলো ইথেন, ঠিক আছে। তাহলে যদি বেশি মাথায় না ঢোকে এটাও ঢুকছে যে ক্লোরিন গুলো বের করে দেয় বন্ড বানাবো, এটা বুঝতে পেরেছো। যদি নরমাল চেইন অ্যালকেন আছে তাহলে আমরা দু জায়গায় জুড়ে দিচ্ছি, রিং এর মধ্যে হলে ক্লোরিন গুলো বের করে ফ্রি রেডিকাল থাকছে তার নিজেদের মধ্যে বন্ড বানিয়ে নিয়ে বন্ড বানিয়ে দিচ্ছি, তাহলে এখানে একটা ক্লোরিন বেরিয়ে গেল ফ্রি রেডিকাল, ক্লোরিন বেরিয়ে গেল ফ্রি রেডিকাল, তাহলে এখানে একটা ইলেকট্রন দুটো মিলে বন্ড বানিয়ে নিই, ঠিক আছে। এই তো মুছে দেবো। তাহলে এটা কি প্রোডাক্ট দেবো বলো তো, Cl Cl সোডিয়াম কি হবে বেনজিন, এটা এখানে একটা ক্লোরিন বেরিয়ে চলে গেল, ক্লোরিন বেরিয়ে চলে গেল ফ্রি রেডিকাল, তাহলে এই বন্ড এখানে শিফট করবে, এখানে আসবে, এখানে দিয়ে হবে বেনজিন রিং বানিয়ে, মানে একটা রিং এর মধ্যে দুটো ইলেকট্রন চলে আসছে মানে একটা বন্ড পাবো এক্সট্রা, এক্সট্রা বন্ড চলে আসলে কি হবে রিং এর মধ্যে বেনজিন হয়ে যাবে। বুঝতে পেরেছো, তাহলে এটা থাকলে কি হবে বলতে দেখি রিং হবে কি হবে সোডিয়াম দিল, ভালো হচ্ছে। ফার্স্ট তোমাদের মাথায় এটা আসবে যে স্যার এটা হবে ক্লোরিন বেরিয়ে গেল, এটা কি অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা
অ্যারোমেটিক তিনটা আছে, অ্যারোমেটিক, অ্যান্টি আর নন অ্যারোমেটিক। অ্যারোমেটিকের পর কে বেশি স্টেবল? তাহলে এখান থেকে কি কোনো নন অ্যারোমেটিক প্রোডাক্ট বানানো সম্ভব? সম্ভব। যদি ধর দুটো পাশাপাশি নিয়ে চলে আসে, তাহলে এখানে একটা ক্লোরিন আছে, আর একটা রিং এর পাশে আনো, তাহলে এখানে কার্বন আছে, তাহলে এই বেরিয়ে গেলে এরাও তো নিজের মতো বন্ড করে নেবে। তাহলে এখানে কি পাবো? দেখো এটা পাবো কিনা দেখো তো, এটা পাবো। এই রিংটা কি অ্যান্টি না নন? কি কার্বন সংখ্যা যে এদিকে বলছে কার্বন সংখ্যাগুলো এই তো এইদিকে দুটো বন্ড আছে, কার্বন সংখ্যা মিলে যাবে 1 2 3 4, আর এখানে 6টা কার্বন আছে কটা কার্বন হচ্ছে? একটা, দুটো, আচ্ছা সরি আরেকটা রিং হয় মিডলে, এটা হবে, ঠিক আছে বলে এবার ঠিক আছে, এটাই হবে। তাহলে এখানে তোমার এটা অ্যান্টি অ্যারোমেটিক, এটা কি হবে তাহলে? নন অ্যারোমেটিক না? তাহলে কে বেশি স্টেবল, অ্যান্টি না নন? নন। তাহলে এটা পাবো না, এটা পাবো, বুঝতে পেরেছো? আচ্ছা আরেকটা রিঅ্যাকশন আছে না, উডস ফিটিক রিঅ্যাকশন, নাম শুনেছো? উড ফিটিক কখন হয়? এখানে দেখো অ্যারোমেটিক নন অ্যারোমেটিক, এখানে নরমাল সব রিঅ্যাকশনে অ্যালকেনে করেছি বা বেনজিন করেছি, আলাদা আলাদা করেছি। যদি এরকম হতো যে কোনো অ্যালকিনের সঙ্গে কোনো বেনজিন একসঙ্গে রিঅ্যাকশন করতো, তাহলে সেটা নাম কি হয়ে যেত? উড ফিটিক। তাহলে উড ফিটিকের ক্ষেত্রে অ্যারোমেটিক আর অ্যালকেন একসঙ্গে রিঅ্যাকশন করে, বুঝতে পারলে? এবার লেখা গেছে ওই দিকেরটা। তাহলে এখানে উড ফিটিক রিঅ্যাকশন, উড ফিটিং রিঅ্যাকশন। আচ্ছা উড ফিটিং রিঅ্যাকশনের ক্ষেত্রে কি বললাম, যে ধরো এখানে হচ্ছে PH Cl একটা ছিল, আর একটা ধরো তোমার হচ্ছে CH3Cl ছিল, তার সঙ্গে সোডিয়াম মেটাল দিয়ে রিঅ্যাকশন করিয়েছি, কি কি প্রোডাক্ট পাবো বলতে পারবে? তাহলে ফার্স্ট দেখো তোমার এই যে বেনজিনের উপরে যে ক্লোরিনটা আছে, এরা নিজেদের মধ্যে প্রোডাক্ট বানাতে পারবে না? পারবে না। তাহলে এখানে কি হতে পারে, বেনজিনের সঙ্গে PH এর সঙ্গে PH, আর CH3 নিজেদের মধ্যে প্রোডাক্ট বানাতে পারবে, তাহলে CH3 আর একটা কি না, CH3 আর বেনজিন নিজেদের মধ্যে প্রোডাক্ট বানাবে, তাহলে কি পাবো? PHCH3। এই PHCH3 দেখো এটা অ্যারোমেটিক, এটা অ্যালকেন, তাহলে এরা একে অপরের মিলে প্রোডাক্ট বানিয়েছে, এটাই হচ্ছে তোমার উড ফিটিং রিঅ্যাকশনের প্রোডাক্ট। মানে একটা অ্যারোমেটিকের সঙ্গে একটা অ্যালকেন গ্রুপ যখন একসঙ্গে প্রোডাক্ট বানাবে, উড রিঅ্যাকশন করবে, তখন তার নাম হচ্ছে উড ফিটিং রিঅ্যাকশন, বুঝতে পেরেছো? অনেকবার নেটে দিয়েছে যে একটা রিঅ্যাকশন দিয়েছে, বলেছে উড রিঅ্যাকশন, উড ফিটিং রিঅ্যাকশন, বা নাম দেওয়া আছে কোনটা ঠিক। উড ফিটিং তখনই লিখবে যখন হচ্ছে একটা অ্যারোমেটিকের সঙ্গে অ্যালকেন, আর শুধু অ্যালকেন অ্যালকেন, বা এটা কি উড ফিটিং, এটা ফিটিং রিঅ্যাকশন, এটা উড, এটা উড ফিটিং। তাহলে যখন তোমার অ্যারোমেটিকের সঙ্গে অ্যারোমেটিক, সেটা হচ্ছে ফিটিং, এটা হচ্ছে তোমার উড, এটা হচ্ছে উড ফিটিং, মনে থাকবে? এই কোশ্চেন আসে খুব, আর খুব ভুলানোর জায়গা এটা, মানে হচ্ছে যে অ্যারোমেটিক আর অ্যালকিন চেঞ্জ করে দিলে তোমার হচ্ছে নাম চেঞ্জ হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে তোমার উড ফিটিক রিঅ্যাকশন, এটা উড রিঅ্যাকশন, আর এটা উড ফিটিক রিঅ্যাকশন। বুঝতে পারলে ভাই? হ্যাঁ আচ্ছা, এটা হয়ে গেলে এরপরে হেডিং দেবে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আচ্ছা ডিকার্বক্সিলেশন মানে কি মনে আসছে তোমাদের? ডিকার্বক্সিলেশন মানে CO2 বেরিয়ে যাবে, কার্বন সংখ্যা কমবে, তাই না? ডিকার্বক্সিলেশনে কি কি রিঅ্যাকশন পড়েছে একটা নাম বলো তো, একটা নাম, কোন রিঅ্যাকশন পড়েছে মনে পড়ছে? যদি সোডা লাইম দিয়ে একটা হয়, ওটা একটা ডিকার্বক্সিলেশন, আর কোলব ইলেক্ট্রোলাইসিস ডিকার্বক্সিলেশন হয়, ঠিক। আর যে শুধুমাত্র হিটিং করলেও, অনেক সময় CO2 বেরিয়ে চলে যায়, সেটাও ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তার জন্য কি ক্রাইটেরিয়া আছে, যে তোমার বিটা পজিশন হয় কিটো গ্রুপ থাকতে হবে, নাহলে আলফা পজিশনে বিটা কিটো কার্বক্সিলেশন, নাম শুনেছো? বিটা কিটো কার্বক্সিলেশন, এগুলো নরমাল হিটিং করলে CO2 বেরিয়ে চলে যায়, তো ওটাও তোমার হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে এক নম্বর হেডিং দাও, কোলবে ইলেক্ট্রোলাইট, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আন্ডারে লিখবে কোলবে ইলেক্ট্রোলাইট, বুঝতে পারলো? ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আন্ডারে লিখবে কোলবে ইলেক্ট্রোলাইসিস।
ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশন। এক নম্বর হচ্ছে তোমার কোলবে ইলেক্ট্রোলাইসিস। আচ্ছা কোলবে ইলেক্ট্রোলাইসিস এর ক্ষেত্রে কি কি রিয়েজেন্ট লাগে বলো? তাহলে প্রথম হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড লাগবে, প্রথম একটা কার্বক্সিলিক অ্যাসিড লাগবে আর একটা বেস লাগবে। বেসটা পটাশিয়াম হাইড্রক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রক্সাইড হতে পারে, তাই তো? তাহলে ফার্স্ট হচ্ছে এক নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড লাগবে। ধরো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে তোমার CH3COOH। দুই নম্বর একটা বেস লাগবে, মানে এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড নিয়েছে, প্লাস দুটোকে একসাথে নিয়ে হিট করতে হবে, তাই তো? তাহলে ফার্স্ট বলো এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? CH3COOK, তাই তো? CH3